আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনুমঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি অপসারিত হচ্ছেন? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, গুজব নাকি সত্যি? শোনা যাচ্ছে স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে সরাসরি অব্যাহতি দেওয়া হতে পারে, কিন্তু কেন? এর পেছনে কি শুধুই রাজনৈতিক পট পরিবর্তন নাকি ভেতরে খেলা চলছে অন্য কোন সমীকরণের? বিএনপি কেন জামায়াত ঘরানার সামরিক কর্মকর্তাদের ওপর নজরদারি বাড়াতে চাইছে, আর এর প্রভাব দেশের নিরাপত্তার উপর কতটুকু পড়বে? সেনাবাহিনীর ভেতরে কি তবে বড় কোনো রদবদল আসন্ন? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা পর্দার আড়ালের সেই সত্যগুলো উন্মোচন করব, যা হয়তো আপনি এখনো জানেন না। শেষ পর্যন্ত সাথেই থাকুন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনীর নেতৃত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে একটি জোরালো গুঞ্জন ছড়িয়েছে যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। কেউ বলছেন এটি স্রেফ গুঞ্জন, আবার কেউ বলছেন পর্দার আড়ালে প্রস্তুতি চূড়ান্ত। আজকের ভিডিওতে আমরা কোন পক্ষ নিয়ে নয়, নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব আসলে কি ঘটছে, কেন এই গুঞ্জন এবং এর পেছনে রাজনৈতিক সমীকরণগুলো বা কি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি এবং আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত হবার জুন মাসে 24 জুন মাসে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। অগাস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় থেকে তার ব্যাপারে জনপরিসরে একটা অভিযোগ যে তিনি জামাতপন্থী। আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, আওয়ামী লীগ অতীত। জামাত ক্ষমতায় নেই, জামাত বিরোধী শিবিরে। বিএনপি ক্ষমতায়, এখন সেনাপ্রধানের কি হবে? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, কারণ আপনি যতই বলুন রাজনীতিকে উপেক্ষা করবেন, সেনাবাহিনী রাজনীতির বাইরে বা বিচার বিভাগ রাজনীতির বাইরে, কিন্তু না, ক্ষমতায় যে দলটি থাকে, যে সময় যখন যে দলটি থাকে, তখন কিন্তু এটি বাস্তবতা। বাংলাদেশে বা এই সব দেশের মতো দেশে বাস্তবতা, রাজনীতি একটা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় আমাদের মতো দেশগুলোতে। শুরুতেই দেখা যাক যে গুঞ্জনের সূত্রপাত কোথায়। জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ সরকারের আমলে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতার পট পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই নতুন সরকারের সাথে আগের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের সমন্বয় নিয়ে প্রশ্ন ওঠে। গুঞ্জন রয়েছে যে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে তাকে সরাসরি অব্যাহতি দেওয়া হতে পারে, কিন্তু এর পেছনের কারণ হিসেবে যা বলা হচ্ছে তা বেশ চমকপ্রদ। সাধারণত কোন সেনাপ্রধানকে সরানোর পেছনে পেশাগত কারণ থাকে, কিন্তু এখানে রাজনীতির একটি বড় যোগসূত্র খোঁজা হচ্ছে। এখানে একটি নতুন মোড় লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি পন্থী রাজনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের একটি অংশের ধারণা বর্তমান সেনাপ্রধানের সাথে জামাতের মতাদর্শের একটি সংশ্লিষ্টতা রয়েছে। এটি শুনতে কিছুটা অদ্ভুত মনে হতে পারে, কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামাত একসময় ঘনিষ্ঠ মিত্র থাকলেও এখন তাদের মধ্যে একটি দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন জামাত এখন বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হচ্ছে। ফলে বিএনপি সরকার যদি মনে করে সামরিক বা বেসামরিক প্রশাসনের উচ্চ পদে জামাত ঘরানার কেউ আছেন, তবে তাদের উপর নজরদারি বাড়ানো বা পরিবর্তনের চেষ্টা করাটা অস্বাভাবিক নয়। বিশেষজ্ঞরা কি বলছেন? সামরিক বিশেষজ্ঞদের মতে সেনাপ্রধানের পদটি কেবল একটি চাকরি নয়, এটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি। যদি হঠাৎ করে এই পদে পরিবর্তন আনা হয় তবে তার প্রভাব পড়ে পুরো বাহিনীর চেইন অফ কমান্ডে। বিএনপি সরকারের জন্য চ্যালেঞ্জ হলো সেনাবাহিনীর ভেতরে থেকে যে কোনো ধরনের বিরোধী প্রভাব বা পূর্ববর্তী সরকারের রেশ মুছে ফেলা। তারা চাইবে এমন একজনকে নেতৃত্বে আনতে যিনি বর্তমান রাজনৈতিক দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে এই পরিবর্তন যদি কেবল রাজনৈতিক কারণে হয় তবে তা দীর্ঘমেয়াদী সেনাবাহিনীর পেশাদারিত্বের জন্য কতটুকু ইতিবাচক হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এখন প্রশ্ন হলো, আসলেই কি তাকে সরিয়ে দেওয়া হবে? এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সেনাবাহিনী একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান, যেখানে হুট করে সিদ্ধান্ত নেওয়া কঠিন, তবে রাজনীতির মাঠে যা রটে তার কিছুটা তো বটে। এই নীতিতে বিশ্বাসীরা মনে করছেন ভেতরে ভেতরে পরিবর্তনের হাওয়া বইছে। আমাদের মনে রাখতে হবে, গুজব অনেক সময় জনমত তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, আবার অনেক সময় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস হিসেবেও কাজ করে। পরিশেষে বলা যায়, সেনাবাহিনীর নেতৃত্ব পরিবর্তন একটি নিয়মিত প্রক্রিয়া হতে পারে, কিন্তু যখন এর সাথে রাজনীতির রং মেশে তখন তা জনমনে উদ্বেগের সৃষ্টি করে। দেশের স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর এবং রাজনীতির মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় থাকা জরুরি। সেনাপ্রধানের স্বাভাবিক মেয়াদ 3 বছর। তিনি জুনে নিয়োগ পেয়েছেন। যদি ধরেন তার বয়স সাপোর্ট করে, তাহলে তিনি 27 জুনে অবসরে যাবেন। সেনাপ্রধান মেয়াদটা 3 বছর। আবার যদি সেনাপ্রধানের বয়স তার আগেই 60 বছর হয়ে যায়, তাহলে কিন্তু তিনি অবসরে চলে যান। হিসেব বলছে, উইকিপিডিয়ার তথ্য বলছে, তার বয়স এই বছর 15 সেপ্টেম্বর হয়ে যাবে। এখন আছে কয়েক মাস। এই কয়েক মাসে তিনি কি মেয়াদ পূরণ করবেন, নাকি তার আগেই আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান জামাত ঘেঁষা সেনাপ্রধানকে বিএনপি অপসারণ করবে? এখন সেটাই দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, সেনাপ্রধানের পরিবর্তন কি এই মুহূর্তে দেশের জন্য জরুরি, নাকি এটি স্রেফ রাজনৈতিক অস্থিরতার অংশ? আপনার মূল্যবান মতামত বাংলাদেশের ক্ষমতায় নতুন সংঘাত, সেনাপ্রধান বনাম পররাষ্ট্রমন্ত্রী, পর্দার আড়ালে কি ঘটছে? দর্শক, আমরা আলাপটি শুরু করবার আগে একটি ভিডিও ক্লিপ দেখিয়ে আসব, তারপরে আমরা আরো বিস্তারিত আলাপে যাব। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? দর্শক, ভিডিও ক্লিপটি দেখলেন, যে ভিডিওতে বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা, স্থায়ী কমিটির সদস্য, নবনিযুক্ত মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি বলেছেন খলিলুর রহমান সম্পর্কে যে তিনি বিদেশি নাগরিক, এবং বিএনপির পক্ষ থেকে যদি ইউনূস সরকারের কারো পদত্যাগের দাবি থাকে বা ছিল, সেটি হচ্ছেন এই খলিলুর রহমান। কিন্তু মজার বিষয় হলো, অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, খলিলুর রহমান বিএনপি সরকারের ভেতরে ঢুকে গেলেন। পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে? 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়ে গেল। ক্ষমতায় এসেছে বিএনপি নেতৃত্বাধীন জোট, কিন্তু সরকার গঠনের রেশ কাটতে না কাটতেই ঢাকার ক্ষমতার অলিন্দে শুরু হয়েছে এক নতুন স্নায়ুযুদ্ধ। একদিকে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আর অন্যদিকে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের আজকের এক প্রতিবেদন দাবি করছে, এই দুই ক্ষমতাধর ব্যক্তির মধ্যকার পুরনো শত্রুতা এখন চরম রূপ নিতে পারে, যা কেবল সামরিক বাহিনী নয়, বরং বাংলাদেশের ভূ রাজনীতি এবং বৈদেশিক সম্পর্কেও বড় প্রভাব ফেলতে পারে। কেন সেনাপ্রধান খলিলুর রহমানকে সেনানিবাসে নিষিদ্ধ করেছিলেন? কেন খলিলুর রহমানকে মার্কিন ডিপ স্টেটের লোক বলা হচ্ছিল? আপনি বিএনপি নেতার কণ্ঠেও শুনলেন তীব্র প্রতিবাদের ভাষা। এই দ্বন্দ্বে তারেক রহমানের ভূমিকা কি? এই দ্বন্দ্বের শেকড় আসলে অনেক গভীরে। ঘটনার শুরু 2025 সালের মাঝামাঝিতে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় খলিলুর রহমান ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ। সেই সময় তিনি মিয়ানমারের রাখাইনে একটি মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরির প্রস্তাব দেন, কিন্তু এখানেই বাধে বিপত্তি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। নর্থ ইস্ট নিউজের তথ্য মতে জেনারেল জামান সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, কোনো রক্তক্ষয়ী করিডোর হতে দেওয়া হবে না। সেনাবাহিনী মনে করেছিল এই করিডোর বাংলাদেশের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই বিরোধ এতটাই
ব্যক্তিগত পর্যায়ে চলে যায় যে জেনারেল জামান খলিলুর রহমানের ঢাকা সেনানিবাসে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন। ভাবুন একবার, একজন নিরাপত্তা উপদেষ্টার জন্য সেনানিবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা আজও বহাল আছে বলে জানা গেছে। আর এখন সেই ব্যক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের পর যখন মন্ত্রী পরিষদ গঠনের নানা রকম জল্পনা কল্পনা চলছিল, তখন খলিলুর রহমানের নাম তালিকার কোথাও ছিল না। এমনকি বিএনপির সিনিয়র নেতারাও জানতেন না তিনি মন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে টেকনোক্র্যাট কোটায় তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এটি অনেকের কাছেই বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। নর্থ ইস্ট নিউজ দাবি করছে এটি একটি পর্দার আড়ালের বিশাল ডিল। খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার সাথে বড় বড় বাণিজ্যিক চুক্তি এবং 25টি বোয়িং বিমান কেনার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন। এমনকি এই যে বাণিজ্য চুক্তি, মার্কিন বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তির পেছনেও খলিলুর রহমান বড় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খলিলুর রহমান আসলে ওয়াশিংটনের পছন্দের লোক। তার এই অন্তর্ভুক্তি প্রমাণ করে যে তারেক রহমানের সরকারের ওপর মার্কিন ডিপ স্টেটের একটি শক্তিশালী প্রভাব রয়েছে। সেনাপ্রধান যেখানে জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেখানে পররাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি বিদেশি শক্তির মদতপুষ্ট বলে মনে করা হয়, তখন সংঘাত অনিবার্য। বিরোধ কেবল করিডোর বা রাজনীতিতে সীমাবদ্ধ থাকেনি, এটি ঢুকে পড়েছে সরাসরি সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, খলিলুর রহমান নাকি সেনাপ্রধানকে একঘরে করার জন্য সেনাবাহিনীতে বড় ধরনের রদ বদলের চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে সরিয়ে চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস করতে। অন্যদিকে জেনারেল জামান চেয়েছিলেন তার অনুগত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেই পদে বসাতে। এমনকি ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান মিলে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকেও সিজিএস করার চেষ্টা করেন। বর্তমানে সিজিএস পদটি শূন্য রয়েছে। এই যে পদায়ন নিয়ে লড়াই, এটি আসলে ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে টানার চেষ্টা। খলিলুর রহমান চাইছেন এমন কাউকে গুরুত্বপূর্ণ পদে বসাতে যারা সেনাপ্রধানের প্রভাব কমিয়ে দেবে। আর জেনারেল জামান চাইছেন 2027 সালের জুন মাসে তার অবসরের আগ পর্যন্ত নিজের বিশ্বস্ত বলয়কে ধরে রাখতে। জেনারেল জামানের অবসরের নর্থ ইস্ট নিউজ বলছে 2027 সালের জুন মাস, কিন্তু উইকিপিডিয়ার তথ্য বলছে জেনারেল জামানের অবসর বা 60 বছর বয়স পূর্ণ হয়ে যাচ্ছে এই বছরের 15 সেপ্টেম্বর। কাজেই তিনি যদি 15 সেপ্টেম্বর অবসরে যান কিংবা 27 যদি যান, তার ক্ষমতা সুসংহত করার জন্য তিনি যা চেষ্টা করার সেটি অবশ্যই করবেন একজন সেনাপ্রধান হিসেবে। এখন প্রশ্ন হলো, এই ফিউড বা দ্বন্দ্বের ভবিষ্যৎ কি? জেনারেল জামান একজন অত্যন্ত ধৈর্যশীল কিন্তু দৃঢ় অফিসার হিসেবে পরিচিত। তিনি সেনাবাহিনীতে নিজের প্রভাব ধরে রাখতে বদ্ধপরিকর। অন্যদিকে খলিলুর রহমানের পেছনে রয়েছে মার্কিন সমর্থন। যদি এই দ্বন্দ্ব বাড়তে থাকে, তবে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দেবে। একদিকে ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য, অন্যদিকে মিয়ানমার ইস্যুতে সেনাবাহিনীর কঠোর অবস্থান। এই সব কিছুর মাঝখানে পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান যদি দুই মেরুতে থাকেন, তবে সরকারের পক্ষে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে। অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করছেন সেনাবাহিনীর সিনিয়র জেনারেলরা খলিলুর রহমানের বিরুদ্ধে একটি ইউনিফাইড রেসপন্স বা ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ছায়া যখন বিএনপি সরকারের মধ্যে ঢুকে গেল, মানুষ প্রত্যাশা করেছিল একটা ফ্রেশ পরিষ্কার একটা বিএনপি সরকার হবে, কিন্তু সেই প্রত্যাশার পারদটা কিন্তু খলিলুর রহমান নিয়োগ পাওয়ার মাধ্যমে নেমে গেল। অর্থাৎ বিতর্কিত বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ ইউনূস সরকারের ছায়া বিএনপি সরকারের মধ্যে থাকলো।
এখন অনেকে আবার প্রশ্ন করছেন যে এই ধারাবাহিকতায় কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? সেটি দেখতে হলে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বাংলাদেশের ক্ষমতার এই দড়ি টানাটানি কেবল শুরু। তারেক রহমানের নতুন সরকার কি পারবে এই দুই স্তম্ভের মধ্যে সমন্বয় করতে, বিশেষ করে সেনাপ্রধান এবং খলিলুর রহমানের মধ্যে? নাকি খলিলুর রহমানের মাধ্যমে আসা বিদেশি চাপ সেনা প্রধানের সাথে সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে? নর্থ ইস্ট নিউজের এই বিশ্লেষণটি যদি সত্যি হয়, তবে আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত ক্রুশিয়াল। আপনাদের কি মনে হয়, খলিলুর রহমানের অন্তর্ভুক্তি কি বাংলাদেশের জন্য ভালো হবে, নাকি এটি সেনাবাহিনী ও সরকারের মধ্যে দূরত্ব বাড়াবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। একটি আমার নিজস্ব মৌলিক বিষয়ে মতামত প্রসঙ্গে। প্রসঙ্গটি হলো নতুন বিএনপি সরকারের আয়ু কতদিন, জনপ্রিয়তায় কি আওয়ামী লীগ ফিরছে কিনা, এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। কারণ আপনারা জানেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেছে। নির্বাচন পরবর্তী সময়ে মানুষের মনে একটি আলাপ যে বিএনপি সরকার আসলে কতদিন লাস্টিং করবে। আমরা সেটি একটু বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়, গত 1.5 বছরের নাটকীয়তা, বিতর্কিত অন্তর্বর্তীকালীন সরকারের শাসন, আর অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একতরফা নির্বাচনের পর গঠিত হয়েছে নতুন বিএনপি সরকার। কিন্তু ক্ষমতার মসনদে বসার পরপরই যে প্রশ্নটি আজ 18 কোটি মানুষের মুখে মুখে ঘুরপাক খাচ্ছে তা হলো এই সরকারের আয়ু কতদিন। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আড়ালে রেখে, একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রেখে এই যে যাত্রা শুরু হলো, এটি কি গণতন্ত্রের জয় নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের শুরু? আজ আমরা বিশ্লেষণ করে দেখব কেন এই সরকারের পথ চলা সীমাহীন কঠিন হতে পারে এবং পর্দার আড়ালে আসলে কি ঘটছে। বন্ধুরা, ইতিহাসের চাকা যেন এক অদ্ভুতভাবে ঘুরে দাঁড়িয়েছে। 2024 সালের শুরুতে আওয়ামী লীগ একটি নির্বাচন করেছিল, যা নিয়ে অনেক বিতর্ক ছিল। বিরোধীরা অংশ নেয়নি। সেই সরকারের মেয়াদ ছিল মাত্র 8 মাস। কিন্তু আজকের প্রেক্ষাপট কি তার চেয়েও বেশি জটিল? বিশ্লেষকরা বলছেন 2024 সালে আওয়ামী লীগ কোনো দলকে নিষিদ্ধ করেনি। অন্য দলগুলো তাদের দাবিতে অটল থেকে নির্বাচনে আসেনি। কিন্তু এবারের চিত্র ভিন্ন। এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলেও তাদের সুযোগ দেওয়া হয়নি, বরং জামাতের ষড়যন্ত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এর মানে দাঁড়ালো দেশের একটি বিশাল জনগোষ্ঠীর ম্যান্ডেট বা জনমত ছাড়াই এই সরকার গঠিত হয়েছে। যখন একটি দেশের অর্ধেক মানুষকে উপেক্ষা করে সরকার গঠন করা হয়, তখন সেই সরকারের নৈতিক ভিত্তি কতটা মজবুত থাকে, প্রশ্নটা সেখানেই। আপনারা লক্ষ্য করেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 1.5 বছর দেশ চালিয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। মানুষ আশা করেছিল পরিবর্তন, কিন্তু বাস্তবতা কি ছিল? মানুষ যখন তুলনা করতে শুরু করলো, তখন দেখা গেল আওয়ামী লীগ আমলের তুলনায় সামাজিক অস্থিরতা, জানমালের নিরাপত্তা এবং অর্থনৈতিক সূচক সব ক্ষেত্রে ইউনূস সরকারের পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ। সাধারণ মানুষের ভাষায় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। আর ঠিক এই জায়গাতেও ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ক্ষমতা ছাড়ার সময় আওয়ামী লীগ যে অজনপ্রিয়তার তুঙ্গে ছিল, গত 1.5 বছরে তাদের সেই জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। মানুষের মুখে মুখে আজ একটাই কথা, আগের সরকারই ভালো ছিল। এমনকি বিভিন্ন গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে যে আজ যদি আওয়ামী লীগকে সাথে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হতো, তবে তারা ভূমিধস জয় পেত। আর এই ভয় থেকেই কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রাখা হলো? জনমনে এই সন্দেহ এখন বিষ বাষ্পের মতো ছড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, নতুন গঠিত বিএনপি সরকার কি 5 বছর পূর্ণ করতে পারবে? এক কথায় উত্তর দিতে গেলে এটি তাদের জন্য সীমাহীন কঠিন এক পরীক্ষা। কিন্তু কেন?
কারণ বিএনপিকে শুধু সরকার চালালে হবে না, তাদের লড়তে হবে আওয়ামী লীগের সেই চোখ ধাঁধানো উন্নয়ন এবং স্থিতিশীলতার ইমেজের সাথে। আওয়ামী লীগ আমলের কিছু দুর্নীতি ও দুঃশাসন বাদ দিলে অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার যে মাপকাঠি তারা তৈরি করে গেছে, বিএনপিকে তার চেয়েও ভালো কিছু করে দেখাতে হবে। যদি কয়েক মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়, যদি দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে থাকে, তবে সাধারণ মানুষ রাজপথে নেমে বলতে শুরু করবে আওয়ামী লীগকে ফিরিয়ে দাও। একটি নিষিদ্ধ দল যখন মানুষের আবেগে জায়গা করে নেয়, তখন সরকারের জন্য তা হয়ে ওঠে সবচেয়ে বড় হুমকি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ, তারা মাঠের রাজনীতিতে সক্রিয় হতে পারছে না, কিন্তু আজকের এই প্রযুক্তির যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের যে পরিমাণ সক্রিয় থাকার কথা ছিল, একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে বলতে পারি সেখানে তাদের বিশাল ঘাটতি রয়েছে। বিদেশে বসে বা গোপনে ডিজিটাল ক্যাম্পেইন করে জনমতকে সংগঠিত করার যে সুযোগ আওয়ামী লীগের ছিল, তারা সেটি পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তাদের সাংগঠনিক দক্ষতা এখন এক বড় প্রশ্নের মুখে। বিএনপি সরকারের টিকে থাকা যেমন তাদের কাজের উপর নির্ভর করছে, তেমনি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নির্ভর করছে তাদের আধুনিক ও কৌশলী সাংগঠনিক নেতৃত্বের ওপর। নিষিদ্ধতা কাটিয়ে তারা কি পারবে আবার রাজপথে ফিরতে, নাকি ডিজিটাল লড়াইয়ে পিছিয়ে পড়ার কারণে তারা আরও ফিরতে বিলম্ব হবে? দিন শেষে রাজনীতি হলো মানুষের জন্য। কোনো দলকে নিষিদ্ধ করে অর্ধেক মানুষকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনা প্রায় অসম্ভব। বিএনপি সরকারের সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। একদিকে জন আস্থা তৈরি, অন্যদিকে আওয়ামী লীগের ক্রমবর্ধমান জনপ্রিয়তার চাপ। যদি তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে ইতিহাসের পুনরাবৃত্তি হতে বেশি সময় লাগবে না। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা উন্নয়ন চায়, শান্তি চায় এবং সর্বোপরি তাদের ভোটের সঠিক প্রতিফলন চায়। সামনে কি ঘটছে? আওয়ামী লীগ কি পারবে তাদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ফিরতে, নাকি বিএনপি তাদের কাজের মাধ্যমে মানুষের মন জয় করে পূর্ণ মেয়াদ শেষ করবে? সময়ই আসলে সব বলে দেবে। আপনার কি মনে হয়, এই সরকার কি 5 বছর টিকবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।